আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্তে এবং আমাদের এই পরিচ্ছেদ শব্দের শ্রেণী বিভাগের বেসিক কনসেপ্টটা কিন্তু খুবই মজার। কারণ এই বেসিক কনসেপ্টে কিন্তু আমি তোমাদের মনে রাখার জন্য মনে রাখার উপায় স্বরূপ অনেকগুলো ছন্দ দিয়ে দিয়েছি, যেই ছন্দগুলোর মাধ্যমে তোমরা খুব সহজে কোনগুলো ফার্সি শব্দ, কোনগুলো পর্তুগিজ শব্দ এগুলো মনে রাখতে পারবে। তার মধ্যে তোমাদের এই পরিচ্ছেদ থেকে প্রত্যেক বছর একটা এমনকি দুইটা প্রশ্ন চলে আসে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ একটা পরিচ্ছেদ, কারণ তোমাদের পরিচ্ছেদ সংখ্যা হচ্ছে টোটাল 43টা পরিচ্ছেদের মধ্যে থেকে এমসিকিউ আসে 30টা। তার মানে 13টা এমন পরিচ্ছেদ থাকে যে 13টা পরিচ্ছেদ থেকে একটা প্রশ্ন আসে না। ঠিক আছে, তো 13টা পরিচ্ছেদ থেকে একটা প্রশ্ন আসে না, কিন্তু যে 30টা পরিচ্ছেদ মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন একটা আবার মধ্যে দুইটাও চলে আসে, সেই পরিচ্ছেদগুলোর মধ্যে একটা হচ্ছে পরিচ্ছেদ 17 শব্দের শ্রেণী বিভাগ। শব্দকে কতগুলো ভাগে ভাগ করা যায়, গঠনগত দিক থেকে, উৎসমূলক দিক থেকে, অর্থমূলক দিক থেকে, পদ বিবেচনায়, সেগুলো নিয়ে আমাদের এই পরিচ্ছেদ। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নিই এটার বেসিকে কি দেওয়া আছে। দেখো, প্রথমে বলা আছে উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডারে বিভক্ত করা হয় 4 শ্রেণীতে। একটা হচ্ছে তৎসম, একটা তদ্ভব, একটা দেশি এবং একটা হচ্ছে বিদেশি। অর্থাৎ উৎসমূলক দিক থেকে আমাদের শব্দ হচ্ছে 4 প্রকার। এই জায়গাটাতে একটু ঝামেলা হয়ে যায়, কারণ আগের যে বইগুলো ছিল সেই বইগুলোতে কিন্তু উৎসমূলক 5 প্রকারে দেওয়া ছিল, কিন্তু এখন সেটা কয় প্রকার হয়ে গেছে? 4 প্রকার হয়ে গেছে, তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। তাহলে দেখো, তৎসমর পাশে আমরা লিখে নিচ্ছি কঠিন, অর্থাৎ যেটা একটু দেখতে কঠিন মনে হবে সেটা হবে তৎসম। তদ্ভবের পাশে আমরা লিখে দিচ্ছি সহজ, অর্থাৎ যেটা দেখতে বেশ সহজ মনে হবে সেটাই হবে তদ্ভব। দেশির পাশে আমরা লিখে দিচ্ছি, আচ্ছা, তদ্ভবের পাশে আরেকটা জিনিসও লিখে রাখতে হবে, সেটা হচ্ছে খাঁটি বাংলা। এটার একটা কারণ আমি বলে দিচ্ছি কেন এটার পাশে আমরা খাঁটি বাংলা লিখছি। কারণ হচ্ছে তোমাদের অনেকেই আছো যারা দেশি শব্দ দেখে দেশি শব্দকে খাঁটি বাংলা মনে করো আমরা বাংলাদেশের মানুষরা যে ভাষায় কথা বলি সেটাই আসলে খাঁটি বাংলা, কিন্তু সেটা কিন্তু আসলে না। আমাদের নিজেদের ভাষার সাথে খাঁটি বাংলার কিন্তু কোনো সম্পর্ক নেই। দেশি শব্দ আর খাঁটি বাংলা কিন্তু সম্পূর্ণই ভিন্ন। আমরা মূলত যে আমি এখন যে ভাষায় কথা বলছি বা বইয়ে যে ভাষা দেওয়া আছে, এই ভাষাটা হচ্ছে তদ্ভব, অর্থাৎ তদ্ভবই হচ্ছে যেটা বাংলাদেশি মানুষরা আমরা কথা বলে থাকি। অর্থাৎ আঞ্চলিক ভাষা তো আছে, কিন্তু মেইন যে ভাষাটা আমাদের বইয়ের ভাষা যেটাকে আমরা বলি, প্রমিত ভাষা যেটাকে বলি, সেটা হচ্ছে কিন্তু তদ্ভব। তাহলে তদ্ভবের আরেক নাম খাঁটি বাংলা। কেউ ভুলেও দেশি দেখে খাঁটি বাংলা মনে করবে না। দেশি শব্দ হচ্ছে আমাদের পূর্বপুরুষেরা, ঠিক আছে, আমার দাদার 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 দাদা, ঠিক আছে, ভারতবর্ষ যখন আমরা একসাথে, ভারতবর্ষে সবাই একসাথে থাকতাম না, পাকিস্তান বলো, ভারত বলো, আমরা আশেপাশে যে দেশগুলো আছে আমরা সবাই একসাথে ভারতবর্ষ ছিলাম। সেই ভারতবর্ষের মানুষরা যখন বাংলা ভাষাটা ব্যবহার করতো কিছু কিছু অঞ্চলে, সেটা থেকে যে আমাদের এখন এসেছে সেটাকে বলে দেশি। আর বিদেশি হচ্ছে, তোমরা তো জানো যে আমাদের ভারতবর্ষে প্রচুর মানুষ, মানে প্রচুর বিদেশের মানুষরা বাণিজ্যিক কারণে এখানে আসা যাওয়া করতো। সেটা হতে পারে ইরানের, সেটা হতে পারে পর্তুগালের, তুরস্কের, তারপর হচ্ছে আরও অনেক আশেপাশের দেশগুলো, ইংল্যান্ডের। তাহলে আরও অনেক দেশের মানুষরা ভারতবর্ষে বিভিন্ন বাণিজ্যিক কারণে যাওয়া আসা করতো, যার ফলে তাদের কাছ থেকে কিছু কিছু শব্দ আমরা নিজেদের বাংলা ডিকশনারিতে নিয়ে নিয়েছি, নিজেদের বাংলা ভাষায় নিয়ে নিয়েছি। এখন তোমরা অনেকে মনে করতে পারো বিদেশি শব্দ যদি বাংলায় হয় তাহলে বাংলাদেশের শব্দ কোনগুলো? এখন দেখো, এই তৎসম বলো, তদ্ভব বলো, দেশি বলো, বিদেশি বলো, 4টাই আমাদের বাংলা শব্দ। শুধুমাত্র এটার উৎস কোন জায়গায় সেটা নিয়ে আমাদের আলোচনা। তাই বলে এটাকে তোমরা বিদেশি শব্দ মনে করবা না, এগুলো আমাদের বাংলাদেশেরই, বাঙালির আমাদের শব্দ, কিন্তু এগুলোর উৎস নিয়ে আমি আলোচনা করছি। ধরো আমি একটা বাজারে গেলাম, বাজারে যে আমি মাংসের দোকান থেকে মাংস কিনলাম, সবজির দোকান থেকে সবজি কিনলাম, এখন আমি তো কিনে ফেলছি জিনিসটা। এখন যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাজারের ব্যাগের মাংস আর সবজি কার, উত্তর কি হবে? মাংসওয়ালার মাংস আর সবজিওয়ালার সবজি? না, সবজি আর মাংস এখন আমার, আমি কিনে ফেলেছি। ঠিক তেমনিভাবে হয়তো বা এটা আমি এনেছি ফার্সি থেকে, এনেছি ফরাসি থেকে, এনেছি পর্তুগিজ থেকে, এনেছি পূর্বপুরুষদের কাছ থেকে, কিন্তু জিনিসটা তো এখন আমার। মনে থাকবে তো? এটাকে কেউ আবার ভাববা না যেগুলো এখন আর বাংলাদেশের শব্দ নেই, এগুলোই বাংলাদেশের শব্দ, বাঙালির শব্দ, বাংলা ভাষার শব্দ। পার্থক্য হচ্ছে কি? পার্থক্য হচ্ছে এগুলো আমরা এক এক জায়গা থেকে নিয়ে এসেছি, কিন্তু এখন এটা আমাদেরই। ঠিক আছে, তাহলে দেশি হচ্ছে কি আমাদের পূর্বপুরুষদের, আর বিদেশি তোমরা দেখেই বুঝতে পারবে আমাদের আশেপাশে বিভিন্ন দেশগুলো, ভারত হতে পারে, তারপর হচ্ছে জাপানি, চীনা, তুর্কি, ফরাসি, ফার্সি, পর্তুগিজ ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো তৎসমর পাশে আমি লিখেছি কঠিন, তদ্ভবের পাশে আমি লিখেছি সহজ। কেন সেটা আমি তোমাদের একটু বলে দিই।
মূলত সংস্কৃত থেকে সরাসরি যেটা আমাদের বাংলায় এসেছে সেটাকে বলে তৎসম। সংস্কৃত নাম শুনেই বোঝা যায় কতটা কঠিন হবে। তাহলে যত কঠিন কঠিন শব্দগুলো আছে, আমরা কি কখনোই বলি আয় আয় চন্দ্রমামা টিপ দিয়ে যা, চন্দ্রের কপালে চন্দ্র টিপ দিয়ে যা? বলি না। কেন বলি না? কারণ এটা আমাদের সহজ ভাষা না, এটা একটা কঠিন ভাষা। আমরা বলি চাঁদ মামা। চাঁদ একটা সহজ ভাষা, তার মানে চন্দ্র হচ্ছে তৎসম শব্দ, চাঁদ হচ্ছে তদ্ভব, ঠিক আছে? কিন্তু কিছু ব্যতিক্রম আছে তৎসম শব্দের উদাহরণে, যেগুলো দেখতে মনে হয় সহজ কিন্তু আসলে সেগুলো তৎসম। এই 5টা খুব ভালোভাবে মনে রাখতে হবে। পৃথিবী, বৃক্ষ, সূর্য, আকাশ। বৃক্ষ যদিও বোঝা যায়, বৃক্ষ একটু কঠিন, গাছ হচ্ছে সহজ, কিন্তু বাকি 3টা পৃথিবী, সূর্য, পাত্র, আকাশ, আর আমি দিয়ে দিই ধর্ম। এই 5টা, ঠিক আছে? এই 5টা সবাইকেই মনে রাখতে হবে, কারণ এই 5টা যখন পরীক্ষার হলে আসে, আর এই 5টা টিচাররা বেশিরভাগ সময় দিয়ে থাকে, কারণ তারা জানে যে যে জিনিসটা আমার স্টুডেন্টরা ভুল করতে পারে, যে জিনিস একটু সমস্যা হতে পারে, তারা সেটাকেই দেয় যে এটাই দিয়ে দেখি তো। কারণ তোমরা বেশিরভাগ সময় দেখে আসছো যে তদ্ভবগুলো সহজ হয়ে থাকে, তৎসম শব্দগুলো বেশ কঠিন। কিন্তু সূর্য তো একটা সহজ শব্দ, পৃথিবীতে একটা সহজ শব্দ, আকাশ, ধর্ম, পাত্র, এগুলো আমরা সচরাচর ব্যবহারও করি, আবার সহজ শব্দ। তো এগুলোকে বেশিরভাগ মানুষই খাঁটি বাংলা মনে করে থাকে, যেটা বাংলা, খাঁটি বাংলার শব্দ, কিন্তু আসলে কিন্তু না। এগুলো ব্যতিক্রম দেখেই আলাদাভাবে আমি তোমাদের বেসিকে লিখে দিয়েছি, এইটা জানি আর ভুল না হয়। তোমরা যখন একটু পর টাইপ ভিত্তিকে যাবে এমসিকিউ সমাধান করতে, দেখবে এখান থেকে পৃথিবী, সূর্য, ধর্ম, আকাশ, এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা পেয়ে যাবে তৎসমতে। তৎসমর বেশিরভাগ প্রশ্ন এই ব্যতিক্রমগুলো থেকেই দেয়, ঠিক আছে? এরপর দেখো এখানে লেখা আছে সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ হচ্ছে তৎসম, অর্থাৎ সংস্কৃতর আরেক নামই তৎসম। তৎসম মানেই সংস্কৃত শব্দ, তদ্ভবের আরেক নাম হচ্ছে খাঁটি বাংলা। দেশি শব্দের কিছু উদাহরণ আমরা দিয়েছি। দেশি শব্দের উদাহরণ হচ্ছে পেট, চুলা, ডাব, ঢেকি, তারপর কুলা। কুলা তো তোমরা অনেকেই চেনো, যে চাল এবং মুড়ি বাছার জন্য কুলা ব্যবহার করা হয়। তারপর ঢোল, তারপর হচ্ছে এই ইত্যাদি, ভাত, আলু ভর্তা, এগুলো সবগুলো হচ্ছে আমাদের দেশি শব্দ। বিদেশি শব্দের ছন্দটা আমরা একটু দেখে নিব। বিদেশি শব্দ তো অনেক, তো এতগুলো বিদেশি শব্দ মনে রাখাটা একটু ঝামেলা হয়ে যায়। তাই কিছু ছন্দ আমি দিয়ে দিচ্ছি যার মাধ্যমে তোমার মনে রাখতে পারবে। সবার প্রথমটাই হচ্ছে ফার্সি। এখন দেখো ফার্সি যে আছে, এই ফার্সিটা মনে রাখাটা তো একটু ঝামেলা হয়ে যায়। তার মধ্যে ফার্সি এবং ফরাসি নাম দুইটাকে আমাদের কাছে একই মনে হয়। আমরা দুইটার মধ্যে পার্থক্যই করতে পারি না যে আসলে কোনটা ফার্সি আর কোনটা ফরাসি। এটা নিয়েও আমরা একটু ঝামেলায় পড়ে যাই, তাই না বলো? তো এই জন্য তোমাদের বোঝার জন্য আমি বলে দিচ্ছি, ফার্সি হচ্ছে কি? ফার্সি হচ্ছে ইরান ইরাকের ভাষা। তোমরা যারা এর আগের পরিচ্ছেদগুলো পড়ে এসেছো, তোমাদের জানার কথা যে আমাদের বাংলা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে এসেছে। ইন্দো ইউরোপীয় অর্থাৎ আমাদের বাংলা ভাষা, আমাদের এই ভারতবর্ষ হচ্ছে ইউরোপ অর্থাৎ এশিয়ার চেয়ে ইউরোপের কাছ থেকে বেশি শব্দ আমরা নিয়ে এসেছি। তার মধ্যে ইন্দো ইউরোপীয়র পরে যেটা আসে সেটা হচ্ছে ইন্দো ইরানীয়, ঠিক আছে? আমরা ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয় ভাষা পরিবার। তাহলে ইরান আর ইরাকের যে ভাষাটা আছে সেটাই হচ্ছে ফার্সি। ইরান ইরাকের ভাষাকে বলে ফার্সি, ঠিক আছে? আর ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা। ফ্রান্স আর ইরান ইরাক কিন্তু এক না, একদমই আলাদা, ঠিক আছে? একদমই আলাদা, ধর্ম বলো, ভাষা বলো, সব দিক থেকে আলাদা। তাই ফার্সি এবং ফরাসি কাছাকাছি দেখতে হলো, দুটাকে কিন্তু এক করা যাবে না। ফার্সি হচ্ছে কি ইরান ইরাকের, আর ফরাসি হচ্ছে ফ্রান্সের। এটা মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি দেওয়া আছে। আচ্ছা, লক্ষ্য করো, এখানে বলা হয়েছে ফার্সিতে, নামাজ রোজা পড়লে হয় বেহেস্ত আর গুনাহ করলে হয় দোজখ, ফেরেশতা ও পয়গম্বরের সুপারিশে মাফ করবেন খোদা, ঠিক আছে? অর্থাৎ নামাজ রোজা, এটা একদম আমরা এইসব কিন্তু একদম ছোট ক্লাস থেকেই পড়ে আসি, তাই না বলো? ছোট ক্লাস থেকে আমরা এগুলো সম্পর্কে জানি, যে ধর্ম বইগুলোতে কিন্তু এগুলো খুব ভালো মতোই দেওয়া আছে, যে নামাজ রোজা পড়লে হয় বেহেস্ত আর গুনাহ করলে হয় দোজখ। এগুলো ধর্ম বইয়ের কথা। তখন ফেরেশতা ও পয়গম্বরের সুপারিশে মাফ করবেন খোদা। এখানে নামাজ, রোজা, বেহেস্ত,
গুনা, দোজক, ফেরেস্তা, পয়গম্বর, সুপারিশ, খোদা, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা ফার্সি শব্দ। এছাড়া আরও কিছু ফার্সি শব্দ কিন্তু আছে, যেমন হচ্ছে বাদশাহ, বেগম, দোকান, চশমা, কারখানা, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে দেখো এগুলো কিন্তু কি সবই ফার্সি শব্দ, আর আমি যেগুলো বললাম সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ফার্সি শব্দ। ঠিক আছে, আমি আবার একটু রিপিট করে দিচ্ছি যেন তোমরা মনোযোগ দিয়ে শুনতে পারো। বাদশাহ, বেগম, দোকান, চশমা, কারখানা, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় আসে। ঠিক আছে, বিশেষ করে দোকান, চশমা, এগুলো অনেক বেশি আসে। তো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে ফার্সি শব্দ খুবই সহজ। এরপরে যে ছন্দটা পর্তুগিজ, বিসিএস এ পর্যন্ত এই পর্তুগিজ থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তাহলে ভেবে দেখো কতটা গুরুত্বপূর্ণ। বিসিএস এ পর্যন্ত এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তাহলে দেখো পর্তুগিজের উদাহরণে আমি একটা গল্প লিখেছি। এই গল্পটা যদি তোমরা একটু বুঝে পড়তে পারো, একটু এই ছন্দটা যদি নিজেদের মধ্যে ধারণ করতে পারো, ছন্দটা খুবই সহজ। ঠিক আছে, পর্তুগিজ। গির্জার পাদ্রী চাবি দিয়ে গুদাম খুলে আনারস ও পাউরুটি ভরা বালতি আলমারিতে রেখে আলপিন মেরে দিল। এর আগের ছন্দটা ফার্সিটা সহজ লেগেছে, কারণ এগুলো আমরা এটা জানি যে নামাজ রোজা পড়লে বেহেশত, গুনাহ করলে দোজক, ফেরেশতা পয়গম্বরের সুপারিশে মাফ করবেন খোদা। এটা আমাদের ছোট কাল থেকে আমরা শুনে শুনে বড় হয়েছি, তাই এই ছন্দটা আমাদের কাছে সহজ মনে হয়েছে। কিন্তু পর্তুগিজের ছন্দটা একটু কঠিন লাগবে। এখন আমি এটা কি পারপাসে এভাবে করে সাজিয়েছি, কি পারপাসে আমি ছন্দটা বানিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলে তখন এটা কিন্তু সহজ লাগবে। আমি বলেই দিচ্ছি, দেখো গির্জার পাদ্রী, পাদ্রী মানে কি তোমরা কি জানো? পাদ্রী মানে হচ্ছে ফাদার, গির্জার যে দায়িত্বে থাকে। তাহলে গির্জা হচ্ছে কি খ্রিস্টানদের, তো গির্জার পাদ্রী তার একটা সাইড বিজনেস আছে। ঠিক আছে, সে একটা আরেকটা ব্যবসা করে, সেটা হচ্ছে সে মাশরুমের চাষ করে, মাশরুম বা ছত্রাকের। তো গির্জার পাদ্রী চাবি দিয়ে গুদাম খুলে, তো সেই গির্জার পাশে একটা গুদাম ভাড়া করেছে তার এই ব্যবসাটা চালানোর জন্য, কারণ সে তো গির্জার পাশেই থাকতে হবে তাকে। তো গির্জার পাদ্রী চাবি দিয়ে গুদাম খুলে, একটা গুদাম ঘর ভাড়া যেহেতু নিয়েছে, জাস্ট কল্পনা করো একজন ফাদারের মতো একটা মানুষকে কল্পনা করো, ড্রেস পরা। গির্জার পাদ্রী চাবি দিয়ে গুদাম খুলে আনারস ও পাউরুটি ভরা বালতি, আনারস কি একটা ফল যেটা এখানে অ্যাসিড থাকে, সাইট্রিক অ্যাসিড নাকি কি জানি অ্যাসিড থাকে আনারসে। তো আনারস ও পাউরুটি ভরা বালতি, পাউরুটিতে থাকে কি ইস্ট বা ছত্রাক। তাহলে পাউরুটি কিন্তু পচলে সেখান থেকে তুমি যে অনেক পচাইতে পারো পাউরুটির, ওখান থেকে কিন্তু ছত্রাক বের হয়। তাহলে আনারস ও পাউরুটি ভরা বালতি, অর্থাৎ একটা বালতির মধ্যে আনারস কেটে কেটে আর পাউরুটি রেখে রেখে সে একসাথে রেখে একটা বালতি ভরেছে। বালতি আলমারিতে রেখে আলপিন মেরে দিল। এখন আলপিন জিনিসটা কি? তোমরা ভাবতে পারো আলপিন মানে পিন, না, আলপিন মানে কিন্তু পিন না। তোমরা যারা গ্রামে থাকো বা যাদের টিনসেট বাসা সম্পর্কে ধারণা আছে, দেখবা টিনসেট বাসাগুলোতে কিন্তু মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হোক, ডাব তাল যেটাই হোক না কেন পড়ার কারণে কিন্তু টিন ফুটা হয়ে যায়। তো এই ছিদ্র অংশটা ঢাকার জন্য বা বন্ধ করার জন্য, যেন বৃষ্টির পানি ঘরে না ঢুকে যায়, তো এই ছিদ্র অংশ ঢাকার জন্য কি করা হয়, এক ধরনের কালো রঙের আলপিন পাওয়া যায়, কালো ক্লের মতো দেখতে। তো এই কালো রঙের আলপিনটা যদি ছিদ্র অংশে দিয়ে দেয় তখন ছিদ্রটা বন্ধ হয়ে যায়। তো এই জন্য সে কি করলো, আলমারিতেও তো একটা দরজার অংশে ফাঁকা অংশ থাকে, তো সেই জায়গার ছিদ্রটা থেকে যেন আলো বাতাস না ঢুকে, কারণ সে তো পাউরুটি আর আনারসটাকে পচাবে, জানে সেখান থেকে ছত্রাক বের হয়, সেটা সে সেল করবে, এটা তার বিজনেস। তাই সে কি করলো, আলপিন মেরে দিল। তাহলে কল্পনা আনো, গির্জার পাদ্রী প্রথমে কি করলো, চাবি দিয়ে গুদাম খুলে আনারস ও পাউরুটি ভরা বালতি আলমারিতে রেখে আলপিন মেরে দিল যেন আলো বাতাস না ঢোকে। ঠিক আছে, তো এই ছন্দটা যদি এভাবে একটু পড়ো তাহলে সহজ হবে। দেখো ছন্দগুলো যে তোমাদের একদম ঠোঁটস্থ মুখস্থ রাখা লাগবে তা কিন্তু না, তোমরা জাস্ট ভালো মতো একটু নিজেদের মধ্যে যদি একটু কল্পনার মধ্যে আনতে পারো জিনিসটাকে, তাহলে দেখবে কি তোমাদের পরীক্ষায় তো এমসিকিউ আসে, এটা একটা অনেক বড় প্লাস পয়েন্ট। এমসিকিউ এর কারণে কি হবে, যখন তুমি পরীক্ষার হলে অপশন দেখতে পাবে, অপশনে যখন তুমি আলপিন দেখবে তখন মনে পড়বে এটা তো পাদ্রী করেছিল আলমারিটা বন্ধ করার জন্য। যখন অপশনে বালতি দেখতে পাবে, পাউরুটি দেখতে পারবে, আনারস দেখতে পারবে, তখন তোমাদের ছন্দটার জন্য হলেও একটু একটু মনে পড়বে যেটা একটা পর্তুগিজ শব্দ। এই জন্য ছন্দটা খুবই ছোট ছন্দ, চাইলে মুখস্থ করে ফেলতে পারো। তাও যদি কেউ মুখস্থ না করতে চাও, সে কয়েকবার একটু রিডিং দিয়ে নিজের মধ্যে গল্পটাকে ধারণ করার চেষ্টা করো, দেখবে খুবই সহজে তোমাদের পর্তুগিজ শব্দগুলো মনে থাকবে। এখানে গির্জা, পাদ্রী, চাবি, গুদাম, আনারস, পাউরুটি, বালতি, আলমারি এবং আলপিন, এই প্রত্যেকটা হচ্ছে কি, এই প্রত্যেকটা হচ্ছে আমাদের পর্তুগিজ শব্দ। ঠিক আছে, তো এর মাধ্যমে আমরা খুব সহজে পর্তুগিজ কিন্তু মনে রাখতে পারবো। এরপরে যে শব্দ দেওয়া আছে সেটা হচ্ছে কি তুর্কি। তুর্কি শব্দের একটা ছোট ছন্দ আমি দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কি চাকর দারোগাকে চাকু দিয়ে তোপ দেয়।
এই ছন্দের মধ্যে চাকর, দারোগা, চাকু এবং তোপ এই চারটা হচ্ছে আমাদের তুর্কি শব্দ। তাহলে দেখো খুব সহজে আমাদের উৎসমূলকগুলো আমরা মনে রাখতে পারি। ফরাসির ভিতর কয়েকটা শব্দ আছে, তারপর জাপানি, চীনা, এগুলো না তোমরা যখন টাইপ ভিত্তিক এমসিকিউ করবে সেই টাইপ ভিত্তিক এমসিকিউতে আমি আলাদা আলাদাভাবে দিয়ে দিয়েছি, যেটার মাধ্যমে তোমরা খুব সহজে এগুলো মনে রাখতে পারবে। এরপর দেখো গঠন। প্রথমে তো আমরা জানলাম উৎসমূলক দিক, ঠিক আছে। এরপর আমরা চলে আসলাম গঠনমূলক দিক থেকে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়। গঠনমূলক দিক থেকে শব্দ বিভক্ত করা হয়েছে দুই ভাগে, মৌলিক শব্দ, সাধিত শব্দ। আমরা জানি ছোট ক্লাস থেকে আমরা মৌলিক, সাধিত এগুলো সম্পর্কে জেনে আসছি। মৌলিক, যৌগিক যেটাই বলো না কেন, মৌলিক মানে কি? যেটাকে ভাঙা যায় কিন্তু ভাঙলে আর কিছুই পাওয়া যায় না। আর সাধিত হচ্ছে যেটাকে ভাঙলে আরও দুটো শব্দ বা সাফিক্স, প্রিফিক্স হোক, সমাস হোক, সন্ধি হোক, কিছু না কিছু পাওয়া যাবে, বিভক্তি হোক, লগ্নক হোক। তো সাধিত শব্দের ভিতরে বেশিরভাগই কি তিনটা আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে উপসর্গ, উপসর্গ সাধিত শব্দ, প্রত্যয় সাধিত শব্দ আর সমাস, ঠিক আছে। অর্থাৎ যখন কোনো একটা শব্দের সাথে উপসর্গ যুক্ত হয় সেটা একটা সাধিত শব্দ হয়ে যায়, কারণ তখন চাইলে এটাকে ভাঙা যায়। যেমন আমি যদি বলি জেলা, উপজেলা, তাহলে আমি যখন উপজেলাকে ভাঙবো আমি দুইটা শব্দ পাবো না, একটা উপ আর একটা জেলা, তার মানে এটা সাধিত শব্দ, এটাকে ভাঙা যাচ্ছে। প্রত্যয়ের ক্ষেত্রে সেম। তারপর সমাস তো দুইটা শব্দই যুক্ত হচ্ছে, তার মানে এটাকেও চাইলে ইজিলি ভাঙা যাবে। সন্ধিতেও এরকম হয়ে থাকে, চাইলে ইজিলি ভাঙা যায়। তো এই জন্য এই সন্ধি, সমাস, প্রত্যয়, উপসর্গ যেহেতু এগুলোকে চাইলেই সহজে ভাঙা যাচ্ছে, তাই এগুলোকে সাধিত শব্দ বলে। কিন্তু মৌলিক শব্দ, যেমন আমি যদি একটা উদাহরণ দিই যেটা অনেকবার পরীক্ষা এসেছে, এমনকি আমার নামেরও অর্থ যেটা গোলাপ, অর্দা মানে হচ্ছে গোলাপ, এই জন্য আমার গোলাপ ফুলের প্রতি একটা খুবই ভালো লাগা, মানে এমনিতেই গোলাপ সবার বেশিরভাগ মানুষের প্রিয় ফুল, তা আমার আরও বেশি প্রিয় হওয়ার কারণ হচ্ছে আমার নামের অর্থ। তাহলে দেখো গোলাপ, এই যে গোলাপ তোমরা যে দেখতে পাচ্ছ, এই গোলাপ এটা মৌলিক কেন? কারণ গোলাপকে কি ভাঙা যায়? গোলা যোগ প, গোলা যোগ অপ হয় না, এটা আসলে ভাঙা যাচ্ছে না। অর্থাৎ যেটাকে আর ভাঙা সম্ভব না বা ভাঙলে আর কিছুই পাওয়া যাবে না, আলাদা কোনো শব্দ পাওয়া যাবে না, সেটাই হচ্ছে আমাদের মৌলিক শব্দ। দেখো এখানে সংজ্ঞাটা তো আমি দিয়ে দিয়েছি। যেসব শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ অংশ থাকে না, অর্থাৎ ভাঙলে তো সবই ভাঙা সম্ভব, কিন্তু অর্থপূর্ণ আর অংশ পাওয়া যাবে না, কোনো অর্থপূর্ণ শব্দ পাওয়া যাবে না, সেটাই মৌলিক শব্দ। মৌলিক শব্দের উদাহরণ দেখো গাছ, পাখি, ফুল ইত্যাদি। যেসব শব্দকে বিশ্লেষণ করলে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে তাকে বলে সাধিত শব্দ। সাধিত শব্দ তৈরি হয় উপসর্গ বা প্রত্যয় যোগে অথবা সমাস প্রক্রিয়া, যেটা আমি লিখেও দিয়েছি অলরেডি। এরপর দেখো সাধিত শব্দ তৈরি হয়, আচ্ছা সাধিত শব্দের উদাহরণ দেওয়া আছে পরিচালক, পরি যোগ চালক, নীল আকাশ, নীল যোগ আকাশ, ধুমাধুম, ধুম যোগ ধুম, ধুমাধুম, ঠিক আছে। একটা মাঝে একটা আকার যুক্ত হয়ে যায় এরকম শব্দগুলোতে ইত্যাদি। শব্দ বাক্য ব্যবহার হলে তাকে বলে পদ, এটা আমরা জানি। পদ কাকে বলে সেটা আমরা পরিচ্ছেদ 9 শিখে এসেছি। আর পদকে ভাগ করা হয় 8 শ্রেণীতে। দেখো প্রত্যেকটার কিন্তু যেমন উৎসমূলক যে 4টা প্রকার ছিল, তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, সেই 4টা প্রকার নিয়েই কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তারপর গঠনগত দিক থেকে মৌলিক ও সাধিত এই দুইটা নিয়েই আমি তোমাদের সাথে আলোচনা করেছি। কিন্তু পদ বিবেচনায় যে 8টা প্রকার আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ, এই যে 8টা প্রকার আমি মুখে বললাম, এই 8টা প্রকার নিয়ে কিন্তু আমি এখানে কোনো বেসিক রাখিনি। কেন রাখিনি সেটার কারণটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, তোমাদের মনে জানি আর প্রশ্ন না আসে যে কেন আপু এটা দিল না। কারণটা হচ্ছে এই যে আমাদের তৎসম, তৎসম এগুলো তার পরে যে আমরা পাবো না, অর্থাৎ যা শিখতে হবে এই অধ্যায়ই শিখতে হবে। কিন্তু এই যে 17 পরিচ্ছেদের পরের পরিচ্ছেদ 18 পরিচ্ছেদই হচ্ছে বিশেষ্য, 19 হচ্ছে সর্বনাম, 20 হচ্ছে বিশেষণ, 21 হচ্ছে ক্রিয়া, 22 হচ্ছে ক্রিয়া বিশেষণ, 23 হচ্ছে অনুসর্গ, 24 হচ্ছে যোজক, 25 হচ্ছে আবেগ। অর্থাৎ এর পরের অধ্যায়গুলো এই পদের 8টা প্রকার, ঠিক আছে। তাহলে যখন এটা আমি আলাদা একটা অধ্যায় হিসেবে পেয়ে যাব তখন তো আমার সেখানে আমি আলাদা আলাদা বেসিক পাবো। এই জন্য আমরা কিন্তু নর্মাল বেসিকে বিশেষ্য বিশেষণগুলোকে রাখিনি, ঠিক আছে। শব্দের শ্রেণী বিভাগে একটু, অর্থাৎ আমাদের গঠনগতটাই শিখতে হবে, উৎসমূলকটাই শিখতে হবে। কারণ গঠনগত দিক থেকে যে 2 প্রকার আর উৎসমূলক দিক থেকে যে 4 প্রকার সেটা তো পরবর্তীতে যে আমরা আর পাচ্ছি না। এই জন্য কিন্তু পদের উপর জাস্ট 8 প্রকার সেটা জানিয়ে রাখা হয়েছে, বেসিকটা আমরা পরের পরিচ্ছেদগুলোতে পেয়ে যাব, ঠিক আছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। এরপরে যখন তোমরা টাইপ ভিত্তিক করবে তখন আরও বেশি বেসিক ক্লিয়ার হয়ে যাবে, যতটুকু বেসিক না দিলেই না সেটা নিয়ে আমরা আলোচনা করে দিলাম। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এই পর্বটি দেখার জন্য। পরবর্তী দেখার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা মর্দাজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।